আজ রাতে ফাহিম ভাইয়ার গায়ে হলুদ, আর কালকে বিয়ে। আজ সন্ধ্যায় বের হব আমরা। ফাহিম ভাইয়ারা ভাড়া বাসায় থাকে, যেখানে বড় বিয়ের আয়োজন করা কঠিন, তাই গায়ে হলুদ আর বিয়ে কোনোটাই বাড়িতে হবে না, কমিউনিটি সেন্টারে হবে সব। আমরা প্রথমে যাব ফাহিম ভাইয়াদের বাসায়। সন্ধ্যার পর ওখান থেকে সবাই বের হয়ে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিব। একটা লাল পাঞ্জাবি পরেছে সে, আমি একটা হলুদ রঙের শাড়ি। গায়ে হলুদ বলে কথা, আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করা, ঘড়ি ঠিক করা, কত ঢং করছে সে। এদিকে আমি রেডি হয়ে বসে আছি। সবসময় শুনতাম মেয়েরা রেডি হতে সময় লাগে, অথচ আমি রেডি হয়ে দেখলাম সে এখনো রেডি হলো না। আমি একটু বিরক্ত হয়ে বললাম, এতক্ষণ লাগে আপনার রেডি হতে? সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে রইলো। তারপর বলল, কতক্ষণ লাগছে? এই 5 মিনিটেই তো আমি রেডি হয়ে গেলাম। তো এর আগে আমাকে রেডি করিয়ে রাখলেন কেন? সেই বিকেল থেকে রেডি হওয়ার জন্য তাড়া দিচ্ছিলেন। হৃদ ভাইয়া বলল, কারণ তো নিশ্চয়ই আছে। এই ধরো, তোমাকে যদি আমি এখন রেডি হতে বলতাম, তাহলে তুমি রেডি হতে লাগিয়ে দিতে কম করে হলেও 1 ঘন্টা, বা আরো বেশিও লাগতে পারে। আর আমি রেডি হয়ে তোমার জন্য বসে থাকবো, যা একদমই বিরক্তিকর। তাই বের হওয়ার 2 ঘন্টা আগে থেকেই তোমায় রেডি হওয়ার জন্য তাড়া দিচ্ছিলাম। ওনার এমন অদ্ভুত যুক্তি দেখে মাথা গরম হলো আমার। তাও চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলাম। বিশেষ করে তার মুখটার দিকে তাকিয়ে রইলাম। ইচ্ছা করছে তার ওই ছোট ছোট দাড়িগুলোতে গিয়ে নিজের গাল ঘষতে। ইস, ভাবতেই লজ্জায় গা শিউরে ওঠে। নিজেকে নিজে বকতে লাগলাম আমি, তোর নজর এত খারাপ কেন আরু? তখনই আবার মনে হলো, দূর, খারাপ হতে যাবে কেন? আমি কি পরপুরুষের দিকে তাকাচ্ছি? আমি নিজের স্বামীর দিকেই তাকিয়ে আছি আজব। এর মাঝেই হৃদ ভাই আমার মুখের সামনে 2 আঙুল দিয়ে তুড়ি বাজাতেই আমি চমকে উঠলাম। তারপর তিনি চোখের দৃষ্টি আমার দিকে রেখে একটু হাসলো। এরপর ইশারায় বলল, এবার চলো। একটা শ্বাস নিলাম আমি। এই বেটা হঠাৎ হঠাৎ এমন অদ্ভুত কাণ্ড ঘটায় যা দেখলে অযথাই বুকটা কেঁপে ওঠে। আমি আর সে যখন সিঁড়ি দিয়ে নামছিলাম, তখন মামি দেখি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। হয়তো অবাক দৃষ্টি, নয়তো মুগ্ধ দৃষ্টি এটা। এরপর এগিয়ে এসে আমার এক হাত হৃদ ভাইয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল, ফিরে আসার আগ পর্যন্ত এই হাত ছাড়বি না। আমি লজ্জায় মাথা নিচু করে আছি। হুটহাট তার এমন স্পর্শগুলোয় যেন সারা শরীর জুড়ে শীতল শিহরণ বয়ে যায়। এরপর মামির থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলাম আমি, আর সে ড্রাইভিং সিটে। আমি তার দিকে চেয়ে বললাম, আমায় ড্রাইভিং শিখাবেন? তিনি স্বাভাবিকভাবেই বলল, তুমি ড্রাইভিং শিখে কি করবে? এই ধরেন, আমরা কখনো এভাবে বের হলাম, তখন বেশিক্ষণ চালানোর পর আপনার শক্তি শেষ হয়ে গেলে আমি চালাবো। হৃদ ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, এত অল্পতেই দম ফুরিয়ে যাওয়ার চান্স নেই। তার দৃষ্টির মুখোমুখি হতেই আমি চোখ সরিয়ে ফেললাম, চুপচাপ বাইরের দিকে তাকিয়ে রইলাম। ওদের বাড়ি এসে সবার সাথে চলে গেলাম কমিউনিটি সেন্টারে। ওদিক থেকে মেয়ে পক্ষ আসবে, একসাথেই হবে সব। ফাহিম ভাই আজ অনেক খুশি, ভালোবাসার মানুষকে আপন করে পাচ্ছে সারা জীবনের জন্য। ভাবতেই কেমন একটা অদ্ভুত ফিল হচ্ছে আমার। আমি ঠিক তার উল্টো, সারা জীবনের জন্য কাছে পাওয়ার পর তাকে ভালোবাসতে শুরু করেছি। আচ্ছা, আমি কি সত্যিই তাকে ভালোবাসতে শুরু করেছি, নাকি এটা মাত্রই একটা মোহ? বাড়ি ফিরে গেলে যখন ওর থেকে দূরে চলে যাব, তখন এই মোহ কেটে যাবে না তো? মনকে প্রশ্ন করলাম, প্রেম আর মোহের মাঝে পার্থক্য কি? মন উত্তর দিল, বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয়। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম লোভ থেকে। প্রেম মুক্তি দেয়, আর মোহ আবদ্ধ করে। তাই প্রেম আত্মাধিক, যা আত্মার সাথে মিশে যায়, আর মোহ একটা ঘোর, যা একটু পর কেটে যায়। দূরত্বই বলে দিবে কে কাকে কতটুকু ভালোবাসে। এখানেও হৃদ ভাইয়ের সেই মেয়ে ফ্রেন্ডটাকে দেখে খুব রাগ হলো আমার। হৃদ ভাইয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, তা মোটেও সহ্য হচ্ছে না আমার। গায়ে হলুদের পার্ট শুরু হবে 10টার পর। এখন কয়েকজন মেহেদি লাগাতে ব্যস্ত, আর কয়েকজন ছবি তুলতে। আর নীরব ভাইয়া সেই কখন থেকে একটা মেয়েকে ফলো করছে। হৃদ ভাইয়ার কাছে শুনলাম, এই নীরব ভাইয়া নাকি খুব ফাজিল, সারাক্ষণ মাথায় মেয়ে পটানোর চিন্তা ঘুরে। হঠাৎ ঠাস করে একটা চরের শব্দে আমি পেছনে তাকালাম, দেখে নীরব ভাইয়া গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর সামনে মেয়েটা। আমার বুঝতে বাকি রইল না কি হয়েছে। নিজের অজান্তেই হেসে দিলাম আমি। নীরব ভাই হুট করে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, ভাবি, যা দেখেছেন প্লিজ কাউকে বলবেন না, বিশেষ করে হৃদকে তো বলবেনই না, কারণ এটা তারা শুনলে আমাকে নিয়ে সারাদিন মজা নেবে। আমি একটু হেসে বললাম, কিন্তু আমি তো কিছুই দেখিনি। নীরব ভাই বুকে হাত দিয়ে একটা নিঃশ্বাস নিয়ে সেখান থেকে চলে গেল। আমিও হাতে মেহেদি দিলাম। মেহেদির মাঝখানে হাতের তালুতে বড় করে লিখলাম আর, যা হৃদ ভাইয়ের নামকে বোঝায়। আমি হাত একটু শুকানোর পর ধুয়ে নিলাম। এরপর হৃদ ভাইয়ের সামনে গিয়ে ঘুরঘুর করতে লাগলাম। হাতটা বারবার ওর সামনে ধরতে লাগলাম, যাতে আমার হাতের দিকে তার চোখ পড়ে। কিন্তু বেটা তো কোনো পাত্তাই দিচ্ছে না। খুব রাগ হলো আমার। এবার নিজে গিয়েই তাকে বললাম, আমি হাতে মেহেদি দিয়েছি, আপনি কি দেখতে পাচ্ছেন না? উনি সোজাসুজি বলল, তো হাতে মেহেদি দিয়েছো, এটা দেখার কি আছে? আমি বললাম, আচ্ছা দেখেন তো কেমন হয়েছে। হৃদ ভাইয়া বলল, ভালো। এই বলেই তিনি আবার ফাহিম ভাইয়ের কাছে চলে গেলেন। ওনার এমন ব্যবহারে প্রচুর রাগ হচ্ছে আমার। আমার মেহেদি রাঙা হাত দেখে প্রশংসা তো করলোই না। আচ্ছা, প্রশংসা না হয় বাদই দিলাম, হাতে যে তার নামের প্রথম অক্ষর লিখলাম তা চোখে পড়েনি, একটুও বোঝার চেষ্টা করেনি এটার মানে কি। মনে মনে তার 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম। নিরামিষের বাচ্চা, আবেগ অনুভূতি বলতে কিচ্ছু নাই।
রাগে সেখান থেকে চলে গেলাম। হাতে পানি দিয়ে ঘুষতে লাগলাম জোরে জোরে, আর মনে মনে বলতে লাগলাম, আমার কপাল এটা, আল্লাহ আমারে এমন নিরামিষ একটা জামাই দিছে, ভালোবাসা দূরে থাক, আবেগ অনুভূতিও কিচ্ছু নাই, আজকেই তুলে ফেলবো এই অক্ষর। তখনই পেছন থেকে হৃদ ভাইয়ের গলার আওয়াজ কানে এলো। হৃদ ভাইয়া বলল, এত ঘষে লাভ নেই, এটা অত সহজে উঠবে না, বরং আরো ছড়িয়ে গিয়ে সৌন্দর্য নষ্ট করবে। এটা যেন কাটা গায়ে লবণের ছিটার মতো লাগলো। কিছুক্ষণ পর সকলের উদ্দেশ্যে নীরব ভাইয়া বলে উঠল, হ্যালো এভরিওয়ান, বিয়ে মানেই হাসি খুশি আনন্দ আর দুটি মানুষের জীবন একই সূত্র পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়া। চারদিকে এমন ঝাঁকঝমকপূর্ণ পরিবেশটা দেখতেই সুন্দর লাগছে খুব, তাই না? হ্যাঁ, আর এই ঝাঁকঝমকপূর্ণ পরিবেশটা আরো মধুময় করে তুলতে এখন সকলের মাঝে গান নিয়ে আসছে আমাদের প্রাণপ্রিয় বন্ধু হৃদ। আমার যেন খুশিতে হাততালি দিতে ইচ্ছা করছে। এবার বোঝো ঠেলা, নীরব ভাইকে আমার হাজারবার ধন্যবাদ দিতে ইচ্ছা করছে। আমি নিশ্চিত এই অনুভূতিহীন মানুষটা কখনোই এত মানুষের সামনে গান গাইতে পারবে না, আর সে গান পারে এটাও কখনো শুনিনি। যাই হোক, পরের সিন দেখার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছি হৃদ ভাইয়ের দিকে। তখনই ফাহিম ভাইয়ের ছোট ভাই নাইম একটা গিটার নিয়ে হৃদ ভাইয়ের হাতে দিল। হৃদ ভাইয়া ভ্রু কুচকে বলল, গিটারও রেডি রেখেছো? তার মানে আগে থেকেই প্ল্যান করেই আমায় এই চিপায় আটকানো হয়েছে। নাইম হেসে হৃদ ভাইয়ের দিকে গিটারটা দিয়ে সরে গেল। গিটারটা নিয়ে মাইক্রোফোনের সামনে বসলো হৃদ ভাই। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, তিনি কি এখন সত্যি সত্যি গান গাইবে? গিটারের শব্দ কানে আসতেই আমার মনে হলো এটা নতুন নয়, যেন আগে থেকেই প্র্যাকটিস করা এই সুর। আমার দিকে তাকিয়ে রইল হৃদ ভাই আর গাইতে শুরু করলো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের পর্ব এই পর্যন্তই। ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে, সেই কারণে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ভয়েসটা শুনে বুঝতেই পারছেন আমার এখনো গলাটা ঠিক হয় নাই, ভয়েসটা দিতে আমার খুবই কষ্ট হয়েছে। কিন্তু তারপর আপনাদের কমেন্টের জন্য আমার খুবই খারাপ লাগছে যে আপনারা অনেকদিন অপেক্ষায় আছেন, তাই জন্য আমি যতটুকু সম্ভব ততটুকু দিয়েছি। ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমার ভয়েস ঠিক হয়ে যাবে আশা করা যায়। তো সবাই একটু অপেক্ষা করবেন পরবর্তী পর্বের জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।